এবারে ম্যাথ থ্রিতে যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে 3, 4, 5 ও 6 নিউটন মানের 4টি বল যথাক্রমে কোনো সুষম পঞ্চভুজের একটি শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দুগুলো বরাবর ক্রিয়া করলে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। চলো আমরা আগে সুষম পঞ্চভুজ আঁকায় নিই। সুষম পঞ্চভুজ, এটাকে সুষম পঞ্চভুজ ধরে নাও মোটামুটি। প্রশ্ন করছে একটি শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দুগুলো বরাবর ক্রিয়া করলে, আচ্ছা আমরা ধরে নেব এইটা শীর্ষবিন্দু, এখান থেকে অপর শীর্ষবিন্দুগুলো বরাবর ক্রিয়া করছে। হ্যাঁ, কত কত মানের বল? 3, 4, 5, 6। এর মানে হলো আমরা যদি ও বিন্দু নেই, ও এ বরাবর 3, ও বি বরাবর 4, ও সি বরাবর 5, ও ডি বরাবর, এটা কিন্তু একটা প্রান্তবিন্দু, এগুলো প্রান্তবিন্দু, ও ডি বরাবর 6 নিউটন মানের বল ক্রিয়া করছে। এখানে বলছে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। এখানে লব্ধি বলের মান ও দিক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোণ জানতে হবে, তাইলে আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে পারবো। এখানে এই কোণটা নির্ণয় করার জন্য কিছু টেকনিক আছে, দেখাই দিচ্ছি। দেখো, আমরা ছোটোবেলাতে সবাই জানি, দেখছি এটা, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি একটা চতুর্ভুজ আঁকায় 4 কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, যে কোনো চতুর্ভুজ। কেন হয়? দেখো, চতুর্ভুজের এই দুইটা বিন্দু যোগ করে দিলাম। এবার চতুর্ভুজের ক্ষেত্রে যেটা হয়, দুইটা শীর্ষ যোগ করে দিলাম, বিপরীত শীর্ষ, তাহলে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটার 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের মোট কোণের সমষ্টি 2 × 180 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার যে কোনো পঞ্চভুজ 1, 2, 3, 4, 5 পঞ্চভুজে এইভাবে কয়টা ত্রিভুজ বানাইতে পারবা শীর্ষবিন্দু যোগ করে? আলাদা আলাদা 3টা। প্রত্যেকটা ত্রিভুজের কোণ 180 ডিগ্রি করে, তাহলে 3 × 180 ডিগ্রি হচ্ছে পঞ্চভুজের মোট কোণ। অর্থাৎ যত ভুজ সেটা বিয়োগ 1 গুণ 180, এটা হচ্ছে অতভুজের কোণ। পঞ্চভুজের ক্ষেত্রে 5 সেটা বিয়োগ 2, 5 - 2, 3টা এরকম ত্রিভুজ বানাইতে পারবো, মোট কোণ হবে 3 × 180। এই যে এই 3টা 180, এই 3টার সমষ্টি 180, এই 3টার সমষ্টি 180 ডিগ্রি। একইভাবে ষড়ভুজের ক্ষেত্রে 6 - 2 × 180 ডিগ্রি, মোট 4 × 180 ডিগ্রি। এটা হচ্ছে ষড়ভুজের সবগুলা কোণের সমষ্টি হবে। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে পঞ্চভুজ, এখানে আমরা 3টা ত্রিভুজও আঁকাইছি 180 ডিগ্রি, এই 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই 3টা 180 ডিগ্রি। 3 × 180 ডিগ্রি হচ্ছে মোট কোণ। তাহলে এগুলা এক একটা কোণ কত? 3 × 180 ডিগ্রি হচ্ছে মোট কোণ। যেহেতু পঞ্চভুজ, মোট কোণ আছে 5টা এবং সুষম পঞ্চভুজ বলছি, সুতরাং কোণগুলো সমান। চিত্র থেকে বোঝা যাচ্ছে না যে এটা সুষম হয়েছে, ধরে নাও 5 দিয়ে ভাগ করলাম, তাইলে যেটা আসবে সেটা হচ্ছে 36 ডিগ্রি। এটা হচ্ছে সুষম পঞ্চভুজের। তাহলে এটা 36 ডিগ্রি আসবে না, এটা আসবে 108 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে এই প্রত্যেকটা কোণ 108 ডিগ্রি, এটা 108 ডিগ্রি, এটা 108 ডিগ্রি, এটা 108 ডিগ্রি। এই যে পঞ্চভুজের কোণগুলো সব 108 ডিগ্রি করে। তাহলে এই কোণটাও 108 ডিগ্রি, তাকে সমান 3 ভাগে ভাগ করো। সুষম পঞ্চভুজ বলে এটা সমান 3 ভাগে ভাগ হবে। তাহলে 108কে 3 দ্বারা ভাগ করলে পাবা 36 ডিগ্রি। এখানে 36 ডিগ্রি হবে, এইটুকু 36, তাহলে পুরাটা হয়ে গেল হচ্ছে 72 ডিগ্রি। আর এই পুরাটা তো 108, সেটা তো বললামই, এই পুরাটা হচ্ছে 108 ডিগ্রি। এখন আমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে সলভ করতে পারবো প্রবলেমটা। দেখো, আমরা ধরে নিচ্ছি লব্ধি আর এইরকম কোনো একটা দিকে, যা 3 নিউটন বলের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, বলের দিকের সাথে। এটা একটু বাড়াই দিলাম, থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে লম্বাংশ উপপাদ্য থেকে আমরা জানি r cos থিটা ইকুয়াল টু লব্ধির কোনো একটা দিক বরাবর উপাংশ হবে বা লম্বাংশ হবে। উপাংশ, এই ক্ষেত্রে উপাংশ কিন্তু সাধারণত উপাংশ বা অংশক বললে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু যখন লম্বাংশ বলবো বা অভিক্ষেপ বলবো তখন বুঝে নিতে হবে যে শুধু মানটা বলছি আমরা। উপাংশ বা অংশক সম্পূর্ণরূপে ভেক্টর রাশি, এটা ম্যাথ পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবা। r cos থিটা, এই যে r, তার মধ্যবর্তী এই কোণটা হচ্ছে
3 নিউটন বলের সাথে আমরা দিক ধরছি থিটা, সুতরাং এই দিক বরাবর আর এর উপাংশ আর কস থিটা, আরটা লব্ধির ওই দিক বরাবর উপাংশ হবে অন্য সবার অর্থাৎ মূল ভেক্টরগুলার ওই দিক বরাবর উপাংশের যোগফলের সমান। 3 এর এই দিকের সাথে কোণ কত? 0 ডিগ্রি, 3 cos 0 ডিগ্রি। 4 নিউটন বল কাজ করতেছে এই দিক বরাবর 36 ডিগ্রি কোণে, 4 cos 36 ডিগ্রি। 5 নিউটন বল ক্রিয়া করতেছে 72 ডিগ্রি কোণে, 5 cos 72 ডিগ্রি যোগ 6 নিউটন বল কাজ করে 108 ডিগ্রি কোণে। ও এর সাথে এর দিক হচ্ছে 108 ডিগ্রি। কোণগুলো আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে নিচে দেখে ধনাত্মক কোণ। ফলে এখান থেকে একটা মান আসবে, এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে, এখানে দেখি 5.927। আর একইভাবে আর সাইন থিটা ও এর লম্ব দিক বরাবর যে উপাংশটা, আমরা এই দিক বরাবর একটা লম্ব দিক ধরে নিলাম, এই দিক বরাবর যে উপাংশ থাকবে সেটা হচ্ছে আর সাইন থিটা। সেই দিক বরাবর লব্ধির লম্বাংশ আর সাইন থিটা ইকুয়াল টু 3 sin 0 ডিগ্রি যোগ 4 sin 36 ডিগ্রি যোগ 5 sin 36 ডিগ্রি, 36 না, এটা 72 ডিগ্রি হবে, যোগ 6 sin 108 ডিগ্রি। এখান থেকে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 12.813। এটাকে 1 নাম্বার ইকুয়েশন যদি দাও, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও, সব আগের অঙ্কের মতোই x² যোগ 2 করে পাবা r² ইকুয়াল টু, যেহেতু r² cos স্কোয়ার থিটা প্লাস r² sin স্কোয়ার থিটা, r² কমন নিলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা 1 হয়ে যাবে, r² ইকুয়াল টু 5.927 হোল স্কোয়ার যোগ 12.813 হোল স্কোয়ার। অতএব আর ইকুয়াল টু এই পাশে যে মানটা আসলো সেটাকে রুট করে দাও, রুট ওভারে যে মানটা আসলো সেটাকে রুট করে দাও, করে দিলে অ্যান্সার পাবা 14.117 নিউটনে দেওয়া থাকলে নিউটন, এবং দিকটা হবে আমরা ধরে নিছি ও এর সাথে বা 3 নিউটন বলের দিকের সাথে লব্ধির কোণটা হচ্ছে থিটা। তাইলে 2টাকে ভাগ দাও, 2/1 করে পাই tan থিটা আর সাইন থিটা বাই আর কস থিটা, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু আসবে tan থিটা, আর কেটে যাবে, আসবে 12.813, টুলটা লিখছি না, ঠিক লিখছি, 12.813 ডিভাইডেড বাই 5.927, একটা মান আসবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স। সেই মানটা বসাই দিলে অ্যান্সার পাবা 65.17 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। এবার লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে তোমার বিভিন্ন কেস আসতে পারে, সেগুলো দেখাই। যেমন ধরো অনেকগুলো বল আছে এইভাবে, তো তুমি লব্ধি নিছো আর, এখন আমরা এই দিক বরাবর উপাংশ নিয়ে আর তার লম্ব বরাবর নেই। এটা যদি থিটা হয় লব্ধির, অন্য ভেক্টরগুলো দেখাচ্ছে না, এবার আর কস থিটা এবং আর সাইন থিটা বিভিন্ন রকম আসতে পারে। ভেক্টরগুলো এমনভাবে সাজানো, আর কস থিটা ধনাত্মক আসলো, আর সাইন থিটাও ধনাত্মক আসলো, অর্থাৎ এই দিক বরাবর তুমি উপাংশ নিচ্ছ, ধনাত্মক আসলে তার মানে লম্বাংশগুলো এই দিক বরাবরই আছে। কিন্তু তোমার যদি এই মানটা ঋণাত্মক আসে তখন কি বুঝবা? যে তুমি ধরে নিছো এই দিকের সাথে হিসাব করছো আর কস থিটা, কিন্তু নেগেটিভ আসছে, এই দিক বরাবর তো ধনাত্মক ধরে নিছো, তার মানে এটা হচ্ছে এই যে নেগেটিভ, ধরো -5 আসলো,
তার মানে ধরো বলের এই উপাংশটা -5 নিউটন আছে আসলে এই দিকে, আর সাইন থিটা পজিটিভ আসলো, তার মানে সাইন থিটার পজিটিভই আছে, অর্থাৎ তখন লব্ধিটা চলে যাবে হচ্ছে এই দিকে। আমি একটু সুন্দর করে দেখাই। এমনভাবে আসলো যে তুমি লব্ধি ধরে নিছো এটা, আর কস থিটা ধনাত্মক আসলো আর কস থিটা ঋণাত্মক আসলো, তখন বুঝতেছো এটা থিটা, ট্যান থিটা ধনাত্মক আসবে, ফলে থিটাটাও ধনাত্মক আসবে, থিটা ধনাত্মক। কিন্তু তুমি যখন লম্বাংশ নিয়ে আর কস থিটাটা ঋণাত্মক পাচ্ছ, তখন আসলে আর কস থিটা আছে এই দিকে, মানে বলগুলো ক্রিয়া করতেছে এই দিকে, সব মিলে এক্স অক্ষর উপাংশটা এই দিকে হয়েছে, আর এই দিক ধরো আর সাইন থিটাটা ধনাত্মকে আসলো, তুমি এই দিকে ধনাত্মক ধরে নিছো, তাই না? তো এই দিকে সেজন্য তোমার আর কস থিটা নেগেটিভ আসা মানে অনুভূমিক বরাবর উপাংশটা এই দিকে ক্রিয়া করতেছে। তখন তুমি ট্যান কী করবা? তখন যদি তুমি থিটা নির্ণয় করো, এটা যদি দাও থিটা, থিটা তো আমরা হিসাব করব আগের দিকের সাথে থিটা, তাই না? তো তোমার নেগেটিভ আসছে, ধরো এটা আসছে 5, এটা আসছে -5 সাপোজ, তাহলে আগে হিসাব করবা এই যে এটাকে যদি আমরা 5 দিই, তাহলে ট্যান 5 সমান 5/5, জাস্ট মান নিয়ে চিন্তা করো, 1 আসলো। কিন্তু আমরা দিক নির্ণয় করতে হবে এটার সাথে, সুতরাং থিটাটা হবে এখানে 5 হবে 45 ডিগ্রি, থিটা হবে 180 ডিগ্রি পুরাটা, সেখান থেকে 5 বাদ, -45 ডিগ্রি ইকুয়াল টু 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আবার এইরকম হতে পারে, তুমি এই দিক বরাবর ধনাত্মক ধরে নিছ, যেটা ধরো এক্স অক্ষ ধরে নিচ্ছে এই বরাবর উপাংশ নিচ্ছে, এই দিক বরাবর ওয়াই অক্ষ ধরে নিচ্ছে উপাংশ নিচ্ছ, আমরা যেটা লম্বাংশে করি, কিন্তু তোমার আর কস থিটা আসলো নেগেটিভ, আর সাইন থিটাটাও নেগেটিভ আসলো। এর মানে কি? এই দিক বরাবর তুমি ধনাত্মক ধরে নিছো এক্স অক্ষ, কিন্তু নেগেটিভ আসছে, তার মানে আসলে বলের উপাংশগুলো এই বরাবর ক্রিয়া করতেছে। আর তুমি আর সাইন থিটা ধনাত্মক, ওয়াই অক্ষে ধনাত্মক এই দিকে ধরে নিছো, বা যখন তুমি লম্ব বরাবর উপাংশ নিচ্ছ এই দিককে ধনাত্মক ধরে নিছো, আর সাইন থিটা আসতেছে নেগেটিভ, তার মানে এই দিকে আর সাইন থিটা। আচ্ছা যাই হোক, একটু তো দুটাই যদি নেগেটিভ হয়, আসলে বলের উপাংশগুলো আসছে হচ্ছে এই বরাবর এই বরাবর, তখন লব্ধি চলে যাবে এই বরাবর, তাই না? তখন এই দেখো এ বরাবর উপাংশ -5, লম্ব বরাবর উপাংশ -5, এটা ঋণাত্মক দিকে নিচ্ছে, কিন্তু তোমার কাছে আসলে চাইছে থিটাটা আমরা মাপতেছি আমরা যেই দিক ধরে নিচ্ছি তার সাথে, তাহলে এই থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস 5, এখানে 5 যদি হয় এটা 180 ডিগ্রি প্লাস 5, 5টার মান কীভাবে নির্ণয় করব? ট্যান 5 ইকুয়াল টু জাস্ট মান নিয়ে হিসাব করব, 5/5 ইকুয়াল টু 1, অতএব 5 ইকুয়াল টু এই ক্ষেত্রেও আসবে 45 ডিগ্রি, কিন্তু আমরা দিক হিসাব করতেছি এটার সাথে, সুতরাং সেক্ষেত্রে থিটা হবে 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, যা হয় 225 ডিগ্রি। আবার আরেকটা কেস হতে পারে, আমরা তো এই দিক বরাবর লম্বাংশ নিচ্ছি আর এর লম্ব বরাবর নিচ্ছি, আমরা যেই দিকগুলো ধরে নিচ্ছি সেই দিক বরাবর সব কিছু ধনাত্মক আমরা ধরে নিচ্ছি। এখন যদি আর কস থিটা নেগেটিভ আসে, যেমন এটা যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ সাপোজ ধরে নিই, এটা ধনাত্মক দিক এটা ঋণাত্মক দিক, তোমার আর কস থিটা পজিটিভ আর আর সাইন থিটা নেগেটিভ, এর মানে কি? মাথায় রাখো, আর কস থিটা পজিটিভ আর সাইন থিটা নেগেটিভ, এর মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশগুলো ধনাত্মক দিকে আছে, বলে এই বরাবর উপাংশগুলো ধনাত্মক, কিন্তু লম্ব বরাবর উপাংশগুলো ঋণাত্মক, লম্ব বরাবর উপাংশগুলো ঋণাত্মক, তার মানে তখন লব্ধিটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। সুতরাং তখন যদি এই পুরাটার নাম দাও থিটা, তাহলে তোমার এইটুকু হিসাব করো, ধরো ধনাত্মক উপাংশের মান 5, ঋণাত্মক উপাংশের মান -5, -5 দ্বারা বোঝাচ্ছি ওয়াই অক্ষের বিপরীত দিকে আছে, তোমার যদি উপাংশে আর সাইন থিটা আসবে -5, এগুলো কিন্তু আর সাইন থিটা, হিসাব করে আর সাইন থিটা -5 আসলে এর মানে হচ্ছে লম্ব বরাবর উপাংশের মান 5, মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা লম্ব, আমরা যে দিকটা ধরে নিচ্ছি তার বিপরীত দিকে আছে, সেখান থেকে বুঝতে হবে যে -5 কাজ করতেছে নিচের দিকে, 5 কাজ করতেছে এই দিকে। সুতরাং তখন এই যে আমরা ধনাত্মক দিকে থিটা কোণ নির্ণয় করতেছি, সেই ক্ষেত্রে এইটাকে যদি আবার 5 দাও, তাইলে tan phi ইকুয়াল টু 5/5, জাস্ট মান নিয়ে চিন্তা করলে 1, অতএব phi ইকুয়াল টু
45 ডিগ্রি, কিন্তু এখন থিটাটা কত? এই যে আমরা যেটাকে থিটা বলতেছি, থিটা ইকুয়াল টু 360 থেকে 45 বাদ দাও, কত হয়? 315 ডিগ্রি। এইভাবে 4 রকম মান আসতে পারে, আর কস থিটা, আর সাইন থিটার। আর কস থিটা আর সাইন থিটার মান দেখে আমরা বুঝবো লব্ধিটা কোন কোয়াড্রেন্টে পড়ে, সেই হিসেবে আমরা থিটার মান নির্ণয় করবো। আমাদেরকে বুঝতে হবে ফাইটা কোন ক্ষেত্রে কী। আর কস থিটা ধনাত্মক, আর কস থিটা ধনাত্মক, আর সাইন থিটা ধনাত্মক, লব্ধিটা পড়বে তার মানে এই দিকে। কারণ আর কস থিটা ধনাত্মক মানে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ, বা এটাকে যদি আমরা অক্ষ ধরে নিই, এই বরাবর উপাংশগুলো ধনাত্মক, এই উপাংশটাও ধনাত্মক, তার মানে এই দিকে কোনো একটা লব্ধি। আর কস থিটা ঋণাত্মক, তার মানে এই যে আমরা এই দিকটাকে রেফারেন্স ধরে নিছি, আসলে বলের উপাংশগুলো এই দিক বরাবর নাই, এর বিপরীত দিকে আসছে। আর সাইন থিটা ধনাত্মক মানে লম্বাংশগুলো এই দিক বরাবরই আছে। তাইলে লব্ধিটা কোন কোয়াড্রেন্টে পড়বে? এই দিক বরাবর বলের উপাংশ আছে, এই দিক বরাবর আছে, এই দুটার লব্ধি হয় এই দিকে, তখন যাবে এই দিকে। তখন ফাইটা হচ্ছে এইটা, সেজন্য 180 থেকে বাদ দিলে আমরা পাচ্ছি আমরা যেই দিক ধরে নিচ্ছি তার সাথে কোণ। এই ক্ষেত্রে যখন দুইটাই নেগেটিভ, আর কস থিটা নেগেটিভ, আর সাইন থিটা নেগেটিভ, তার মানে আমরা যেই দিক বরাবর উপাংশ ধরে নিচ্ছি তার বিপরীত দিকে আসলে আছে উপাংশ। এখানেও লম্ব দিক ধরে নিচ্ছি, এইটা নেগেটিভ আসার অর্থ হচ্ছে উপাংশ আছে বিপরীত দিকে। জাস্ট আমরা মান নিয়ে যদি চিন্তা করি, ধরো আর কস থিটা -5 আসলো, আর সাইন থিটা -5 আসলো, মান নিয়ে যদি চিন্তা করি, তাহলে এই ফাইটা হচ্ছে 45 ডিগ্রি আসলো। কিন্তু আমাদের কোণ আমরা নির্ণয় করি আমরা আদি যে দিক ধরে নিচ্ছি তার সাথে, তাই থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস ফাই। এই ক্ষেত্রে ফাইয়ের পরিচয় হচ্ছে আর কস থিটা ধনাত্মক, আর সাইন থিটার নেগেটিভ। সুতরাং লব্ধি পড়বে এই কোয়াড্রেন্টে। তাইলে এখন আমরা যে ফাইটা নির্ণয় করতেছি সেটা হচ্ছে এই ফাই, tan ফাই, জাস্ট মান নিয়ে হিসাব করলাম এই ফাই। কিন্তু আমরা ধনাত্মক দিকের সাথে কোনটা হিসাব করতেছি, এই যে এই দিক বরাবর ধনাত্মক দিক ধরে নিছি, এর সাথে কোন হিসাব করতেছি। সুতরাং 360 ডিগ্রি থেকে ফাইটা বিয়োগ যাবে। এইভাবে চিহ্ন থেকে বুঝে নিতে হবে কোন কোয়াড্রেন্টে আমাদের লব্ধিটা পড়ে। সেই হিসাব থেকে আমরা ধরে নিব লব্ধি, আমরা ইচ্ছা মতো ধরে নিব থিটা। কিন্তু এখন এই থিটার মানটা ধনাত্মক আর ঋণাত্মক দেখে বুঝে নিতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ে, সেখান থেকে আমরা দিকটা বের করতে পারবো। ডট গুণফল, দুটা ভেক্টর এ ও বি যদি থাকে, দুটা ভেক্টর এ আর বি, তাহলে এ ডট বি হবে এ এর মান ইন্টু বি এর মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন কস থিটা। অর্থাৎ এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এই বরাবর এ ভেক্টর আছে, এই বরাবর বি ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে এ ডট বি হবে এ বি কস থিটা। এটাকে লেখা যায় এ ইন্টু বি কস থিটা, এবং থিটাটা এর দিকের সাথে কোণ, এবং আমরা লিখছি বি কস থিটা। তার মানে কি এ বরাবর বি এর লম্বাংশ, যেটা আমরা আগে পড়ছি, একটু আগেই আমরা লম্বাংশ বোঝানোর সময় বুঝাইছি, বি কস থিটা হচ্ছে এর দিক বরাবর অভিক্ষেপ। যেহেতু উপাংশের মানটাকে আমরা বলি অভিক্ষেপ, এ ইন্টু এর দিকে বি এর অভিক্ষেপ। একইভাবে এটাকে বলা যায় বি ইন্টু এ কস থিটা, তার মানে বি ইন্টু বি এর দিকে এ এর অভিক্ষেপ। এখান থেকে আমাদের যে জিনিসগুলো নির্ণয় করা থাকে সেটা হচ্ছে, আচ্ছা আগে আমরা দেখি এ ডট বি কখন 0 হয়। যদি ভেক্টর দ্বয়ের মান 0 না হয়, তাহলে এ ডট বি ইকুয়াল টু 0, তাইলে এ বি কস থিটা ইকুয়াল টু 0। আমরা বলছি ভেক্টর দ্বয়ের মান 0 নয়, তার মানে অশূন্য ভেক্টর দ্বয়ের ডট গুণফল 0 তখনই হবে যখন কস থিটাটা 0 হবে। আর কস থিটা 0 হইলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। দুটা ভেক্টর 90 ডিগ্রি কোণে থাকলেই তার ডট গুণফল 0 হয়। আমরা বলছি এই ভেক্টর হচ্ছে কোনো একটা ভেক্টর এবং ওই ভেক্টরের দিকে অন্য ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এই দুটার গুণফল হচ্ছে আমাদের ডট গুণফল। তো আমরা যদি বলি লম্বভাবে আছে থাকলে ডট গুণফল 0 হয়। এই যে লম্বভাবে দুইটা ভেক্টর আছে এ বি, এ এর মান এটা ঠিক আছে, কিন্তু বলছি এর দিকে বি এর অভিক্ষেপ। দেখো লম্বভাবে থাকলে এর দিকে বি এর অভিক্ষেপ 90 ডিগ্রি কোনো উপাংশ থাকে না, সুতরাং উপাংশের মান কত, অর্থাৎ অভিক্ষেপটা কত, 0, অর্থাৎ এ ইন্টু 0, অ্যান্সারটা 0 আসবে। এবার আমরা কিছু প্রবলেম সলভ করি ডট গুণফলের কিছু প্রয়োগ আছে, এগুলো আমরা প্রবলেম সলভের মাধ্যমে
দেখি প্রবলেমটা হচ্ছে এবার আমাদের কত নম্বর প্রবলেম, ম্যাথ 4। ম্যাথ 4 বলতেছে a ইকুয়াল টু টুয়াইস i প্লাস 3j প্লাস 5k ও b ইকুয়াল টু -4i প্লাস 3j প্লাস 2k দুইটি ভেক্টর। ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। প্রথম প্রবলেম, ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, সেটা সলভ করি আমরা জানি a ডট b ইকুয়াল টু ab cos থিটা, অতএব cos থিটা ইকুয়াল টু a ডট b ডিভাইডেড বাই ab। এখানে a হচ্ছে a এর মান, b হচ্ছে b এর মান। এবং আমরা জানি উপাংশে প্রদত্ত ভেক্টরের ক্ষেত্রে আমাদের ভেক্টর দুইটা দেওয়া আছে এরকম, a ইকুয়াল টু টুয়াইস i প্লাস 3j প্লাস 5k, b ইকুয়াল টু -4i প্লাস 3j প্লাস 2k। এই দুটা ডট গুণফল করার নিয়ম আমরা জানি, a ডট b হবে আয়ের সহগগুলোর গুণফল 2 × -4 যোগ 3 × 3 যোগ 5 × 2, আয়ের সহগগুলোর গুণফল যোগ যে সহগগুলোর গুণফল যোগ কে সহগগুলোর গুণফল ডিভাইডেড বাই তাদের মানটা। এর মান কী হবে, √2² প্লাস 3² প্লাস 5² ইন্টু বি এর মান √−4² প্লাস 3² প্লাস 2² ইকুয়াল টু, এটা সলভ করে একটা মান পাবা, অতএব থিটা ইকুয়াল টু কজ ইনভার্স। এটা বইয়ের প্রবলেম করছো সবাই, কজ ইনভার্স সামথিং যেটা হয়। দেখো এখানে যদি ধনাত্মক মান আসে কজ ইনভার্স সামথিং তার ধনাত্মক মানই আসবে, কিন্তু এখানে যদি ঋণাত্মক আসে ক্যালকুলেটারে চাপলে কজ ইনভার্স সামথিং সময় ঋণাত্মক আসবে। আসলে তা না, এখানে ঋণাত্মক কোণ আমরা ধরবো না। এ আর বি যদি দুইটা ভেক্টর হয়, দেখো এদের ডট গুণফলটা হবে ধনাত্মক। মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে কস থিটার মানটা আসবে ধনাত্মক। ঠিক আছে, আমাদের এই ক্যালকুলেশনটা আসবে হচ্ছে ধনাত্মক। ফলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স ধনাত্মক কিছু একটা হলে কোনটা পাবো, সূক্ষ্মকোণ। এখানে আসবে সূক্ষ্মকোণ আসবে একটা 30, 40, 45 যায় আসুক। কিন্তু আমাদের যখন ঋণাত্মক আসবে জিনিসটা, তখন আসলে এখানে তো ঋণাত্মক কোণের কনসেপ্ট নেই, তখন আসলে কোনটা হবে স্থূলকোণ। তাই তখন আমরা অবশ্যই ঋণাত্মক কোণটা নিব না, স্থূলকোণটা নিব। যেমন যদি আমাদের আসে, সাপোজ আমরা করে দেখাচ্ছি, কস থিটা ইকুয়াল টু -1/2 আসলো। এটা সমান কখনোই আমরা লিখতে পারবো না -cos 60 ডিগ্রি, এভাবে হবে না, এটা হবে cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান -1/2, অতএব এই ক্ষেত্রে থিটাটা হবে 120 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। সেকেন্ড প্রবলেম, বি বরাবর এর অভিক্ষেপ নির্ণয় করো। বি বরাবর এর অভিক্ষেপ হচ্ছে বি বরাবর এর অভিক্ষেপ বলতে বোঝাচ্ছে বি বরাবর এর উপাংশের মান। বি বরাবর এর উপাংশ দেখো, এটা বি ধরো, এটা ধরো এ, বি এ, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে উপাংশের মান কী হবে বলো তো? এটার মান এ, এটার মান বি, এ কস থিটা। বি বরাবর উপাংশ হবে এ কস থিটা। সুতরাং বলছে বি বরাবর এর অভিক্ষেপ নির্ণয় করো। যার অভিক্ষেপ তার কস থিটা, এটা মাথায় রাখবো। বি বরাবর এর অভিক্ষেপ নির্ণয় করব, তাইলে এ কস থিটা আমাদের বের করতে হবে, এ কস থিটা। এখন আমরা তো জানি এ ডট বি সমান এ বি কস থিটা, তাহলে এ কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই বি। এ ডট বি কিছুক্ষণ আগে বের করছি, এই আয়ের সহগগুলো 2 × -4 হবে, আয়ের সহগগুলোর গুণফল যোগ যে সহগগুলোর গুণফল যোগ কে এর সহগগুলোর গুণফল ডিভাইডেড বাই বি এর মান। বি এর মান √−4² যোগ 3² যোগ 2²। কিছু একটা ভ্যালু আসবে, এটার ধনাত্মক, এই দুটো একটা স্কেলার মান আসবে উপরে, নিচেও একটা স্কেলার মান,
ভাগ করলে আমরা যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে আমাদের বি বরাবর এর অভিক্ষেপ। কিন্তু যদি জিজ্ঞাসা করতো বি বরাবর এর অংশক বা উপাংশ নির্ণয় করো, সেই ক্ষেত্রে কী হবে? অংশক বা উপাংশ নির্ণয় করতে বললে বুঝতে হবে এটা ভেক্টর রাশি। আমরা অংশক বা উপাংশের মান নির্ণয় করছি, যেটা আমরা নাম দিচ্ছি অভিক্ষেপ। কিন্তু এখন অংশক বা উপাংশ বলতে কী বোঝায়? ওই বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করব। এ কস থিটা, এটা কি বি বরাবর এর উপাংশের মান। এখন বি বরাবর যে একক ভেক্টর আছে সেটা দিয়ে এটাকে গুণ করে দিব। তাইলে আমাদের 3 নম্বর প্রশ্নের সলভ কী হবে? বি বরাবর এর অংশক নির্ণয় করো। বি বরাবর এর অংশক হবে এ কস থিটা ইন্টু বি বরাবর একটা একক ভেক্টর, সেটা কি বি বাই মডুলাস বি, ইকুয়াল টু এখান থেকে যে ভ্যালু আসবে সেটাকে এই একক ভেক্টর দিয়ে গুণ করে দিব। বি মাইনাস 4i প্লাস 3j প্লাস 2k ডিভাইডেড বাই রুট ওভার কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সেই বরাবর একক ভেক্টর পাওয়া যায়। মাইনাস 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। আচ্ছা, এটা আমরা করি। 3 3কে 9, 5 2 10, 19 মাইনাস 8 11 বাই 16 9 25 4 29 11 বাই রুট 29। এখানে সে ভ্যালুটা বসবে 11 বাই রুট 29। এখান থেকে কিছু একটা ভ্যালু পাবো 16 না 29, তাহলে এটা আসবে 11 বাই 29। সেটাকে এদের সাথে গুণ দিব আমরা, গুণ দিয়ে যা পাবো সেটাই অ্যান্সার। আচ্ছা, 11 বাই 29 ইন্টু মাইনাস 4i প্লাস 3j প্লাস 2k, এরকম একটা সলভ আসবে। এবার শেষ প্রবলেম এই টপিক থেকে, সেটা হচ্ছে এ ভেক্টরটি এক্স অক্ষ অক্ষ জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। এটা ডিরেকশন কোসাইন নামে একটা টাইপের মধ্যে দেওয়া যায়। আমরা ডট গুণফলের সাথে সম্পর্কিত আছে দেখে এই টাইপে অন্তর্ভুক্ত করলাম। এ ভেক্টরটি হচ্ছে টয়েস আই প্লাস থ্রাইস জে প্লাস 5k। এই যে এইভাবে লেখার মানে কি, যে এই ভেক্টরটার এক্স অক্ষ বরাবর উপাংশ 2, ওয়াই অক্ষ বরাবর উপাংশ 3, জেড অক্ষ বরাবর উপাংশটা হচ্ছে 5। এই ভেক্টরটি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে। আচ্ছা, এই ভেক্টরটা বি ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা কি আমরা এ ডট বি থেকে বের করতে পারছি না? পারছি। তো সেই একই কনসেপ্ট ব্যবহার করে আমরা বের করব এক্স অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টর নিয়ে নিই। এক্স অক্ষ বরাবর কী কী ভেক্টর হতে পারে? i 2i মাইনাস 3i, এরকম যে কোনো ইচ্ছা মতো নিবা। এইরকম একটা ভেক্টরের সাথে এর ডট গুণের মাধ্যমে হিসাব করবা যে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে। আসলে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা যে কথা, আর এক্স অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা একই কথা। তাই মানুষের মনে হতে পারে যে আয়ের সাথে ডট গুণ ফল করে আমরা যে থিটা পাবো, আর 2i এর সাথে ডট গুণ ফল করে আমরা যে থিটা পাবো সেই দুটো ভিন্ন আসতে পারে। আসলে আসবে না। তো আমরা করি এ ডট আই ইকুয়াল টু মড এ আয়ের মান 1 কিন্তু মধ্যবর্তী কোণ কস থিটা, মধ্যবর্তী কোণ থিটা হলে তার কোসাইন। এই থিটাটা আমরা বের করব। এ ডট আই কত আসবে? 2 এর সাথে 1 গুণ করলে 2, আই বরাবর জে কে নাই 0, সুতরাং ডট গুণ ফলটা 2 আসবে, ইকুয়াল টু মডুলাস এ রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কস থিটা। অতএব কস থিটা ইকুয়াল টু 2 বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 4 9 13 25 38, 2 বাই রুট 38। অতএব থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 2 বাই রুট ওভার 38। ঠিক একইভাবে ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে এটা বের করতে ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর ধরে নেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা জে এর সাথে ডট গুণ করে বের করব যখন ওয়াই অক্ষের সাথে কোণ নির্ণয় করব। জাস্ট এখানে জে এর সাথে গুণ যাবে এবং এই 3টা কিন্তু এখানে চলে আসবে। আবার যখন আমরা জেড অক্ষের সাপেক্ষে করব, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা বের করব, তখন এই ভেক্টরটার সাথে এটা ডট গুণফল করলে এই 5 মানটা থাকবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কস থিটাটা হয় অক্ষের সাথে নির্ণয়ের ক্ষেত্রে কস থিটা ওয়াই অক্ষের সাথে যে থিটা ওয়াই, তখন ওপরে থাকবে এর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা 3, আর নিচে থাকবে পুরা ভেক্টরের মান 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। একইভাবে জেড অক্ষের সাথে যদি আমরা হিসাব করতে চাই, কস থিটা জেড হবে, জেড অক্ষ বরাবর আছে 5,
এই ভেক্টরটার উপাংশ, সেই 5 ডিভাইডেড বাই √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখান থেকে মান আসবে, তারপর থিটা ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এত, থিটা জেড ইকুয়াল টু কজ ইনভার্স এত। এভাবে আমরা করতে পারবো। এই গেল ডট গুণফলের। এবারে ম্যাথ 5। ম্যাথ 5-এ বলা আছে এ একটা ভেক্টর আই প্লাস জে মাইনাস কে এবং বি আরেকটা ভেক্টর আই মাইনাস জে প্লাস কে, এই ভেক্টর দ্বয়ের সাথে একই সমতলে অবস্থিত এবং এ ভেক্টরের উপর লম্ব এমন একটি একক ভেক্টর নির্ণয় করো। একই সমতলে অবস্থিত বলতে কী বোঝায়? সমতল, যেমন এই বোর্ডটা একটা সমতল, আমি যে মেঝেতে দাঁড়ায় আছি মেঝেটা একটা সমতল। তো এই রকম বলছে এরাও একটা সমতলে থাকবে, যে কোনো দুইটা ভেক্টর অবশ্যই সমতলে থাকে। এই ব্যাপারটা দেখো যে এখানে দুইটা মার্কার দেখতে পাচ্ছ, এই দুইটাকে যদি দুইটা ভেক্টর ধরে নিই, আচ্ছা এই দুইটাকে যদি দুইটা ভেক্টর ধরে নিই, এরা যেভাবেই থাক ইচ্ছা মতো ধরলাম, এদেরকে নিয়ে একটা সমতল পাবো। এভাবে থাকলে এদের নিয়ে একটা সমতল হয়, এইভাবে থাকলে এদের নিয়ে আর একটা সমতল হয়। অর্থাৎ এরা যে সমতলে, এরা সবাই দুইটা ভেক্টর অবশ্যই একই সমতলে থাকবে। তো এই রকম দুইটা ভেক্টর দেওয়া আছে, ধরো তারা এইভাবে আছে, এ আর বি দুইটা ভেক্টর, এদের সাথে একই সমতলে আছে এবং প্রথম ভেক্টরের উপর লম্ব, দেখো এদের সাথে একই সমতলে থাকবে এবং এই প্রথম ভেক্টরটার উপর লম্ব, এমন ভেক্টর, এমন একক ভেক্টর চাইছে। কয়টা আসবে অ্যান্সার? এদিকে একটা হতে পারে, এদিকে একটা হতে পারে। আবারও বলছি, এ আর বি দুইটা ভেক্টর সবসময় একটা সমতলে থাকবে। এই একই সমতলে, ধরো বোর্ডের সমতলে আছে, এই একই সমতলে এবং এর উপর লম্ব এমন একটা ভেক্টর আমরা নির্ণয় করতেছি। এটা কেমনে করব? দুইটা ভেক্টরের সমতলে যে কোনো ভেক্টরকে লিখতে পারবে এইভাবে, একটা কনস্ট্যান্ট ইন্টু প্রথম ভেক্টর প্লাস অপর একটা কনস্ট্যান্ট ইন্টু দ্বিতীয় ভেক্টর। একই সমতলে দুইটা যে কোনো ভেক্টরকে, এই দুইটা ভেক্টরের একই সমতলে যে কোনো ভেক্টরকে এই রূপে লেখা যায়। তো আমাদের প্রবলেমের জন্য আবার এইভাবেও লেখা যায়, এ প্লাস কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু বি, অর্থাৎ এদের সমতলে এই ভেক্টরটা থাকবে। তো আমরা সেই হিসেবেই সলভ করি, একটা চলক ধরে নিই, একটা অজানা রাশি ধরে নিয়ে ধরলাম এদের সমতলে যে কোনো ভেক্টর আই প্লাস জে মাইনাস কে যোগ একটা কনস্ট্যান্ট ইন্টু আই মাইনাস জে প্লাস কে, এদের সমতলে যে কোনো ভেক্টরকে আমরা এইভাবে লিখলাম। এখন এটাকে যদি একটু আই সহ 1 প্লাস পি ইন্টু আই যোগ জে সহ 1 মাইনাস পি ইন্টু জে যোগ কে এর সহগ -1 প্লাস পি কে সুন্দর করে লিখে নিলাম। আমাদের সমতলের যে কোনো ভেক্টরকে আমরা এই রূপে প্রকাশ করছি এবং প্রশ্নে বলে দেওয়া আছে এই ভেক্টরটা প্রথম ভেক্টরের উপর লম্ব, এই ভেক্টরের উপর লম্ব, প্রথম ভেক্টরের উপর লম্ব ভেক্টর, যেহেতু আমাদের চাইছে সমতলে হতে হবে ভেক্টরটা এবং এ ভেক্টরের উপর লম্ব হতে হবে, আবার একক ভেক্টর হতে হবে। আগে আমরা ভেক্টর নির্ণয় করি, তারপরে তাকে মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাব। তো এই ক্ষেত্রে দেখো এর ওপর লম্ব, তার মানে এ আর আমাদের ভেক্টরের ডট গুণফল হবে 0, অর্থাৎ 1 ইন্টু 1 প্লাস পি যোগ 1 ইন্টু 1 মাইনাস পি যোগ -1 ইন্টু পি -1, এটা হবে 0, কারণ দুটা ভেক্টর লম্ব হলে ডট গুণফল 0 হয়। আমাদের ভেক্টর আর এই ভেক্টরের ডট গুণফল হবে 0। এখান থেকে আমরা সলভ করে পি এর একটা ভ্যালু পাবো, দেখি 1 প্লাস পি যোগ 1 মাইনাস পি প্লাস 1 ইকুয়াল টু 0। এই পি কাটা, পি ইকুয়াল টু আসতেছে 3, পি ইকুয়াল টু আসতেছে 3। এই পি এর মান আমরা বসায় দিলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে 4i -2j প্লাস 2k, অর্থাৎ এটা হচ্ছে
এ আর বি এর সাথে একই সমতলে আছে এমন একটা ভেক্টর এবং যা এ এর সাথে লম্ব। এর সাথে লম্ব এটা কি বোঝা যায়? এখানে ভেক্টর দেখে কিন্তু এটা বোঝা যায়। এর সাথে যদি লম্ব হয় তাহলে এটা ডট গুণফল হবে 0। 4 একে 4, -2 দিয়ে 1কে গুণ করলে হয় -2, 2 দিয়ে -1কে গুণ করলে হয় -2, 4 -2 -2 = 0। তার মানে এর উপর লম্ব আছে, কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমাদের চাইছে একক ভেক্টর। এবং এইটা কি আমরা যেভাবে বললাম যে আমাদের মার্কার দুইটার সাথে একই সমতলে এবং লম্ব বরাবর ভেক্টর একই সমতলে থাকবে এবং এর ওপর লম্ব হবে। এইদিকেও একটা একক ভেক্টর থাকতে পারে, এইদিকেও একটা একক ভেক্টর থাকতে পারে। তাই এক্ষেত্রে অ্যান্সার আসবে 2টা এবং সেইটা হবে আমাদের এদের সমতলে এবং এর উপর লম্ব একক ভেক্টরকে আমরা যদি ইটা নাম দেই তাহলে এটা হবে প্লাস মাইনাস ওই দিকে আর তার বিপরীত দিকে 2টা ভেক্টর সম্ভব, 4i - 2j + 2k ডিভাইডেড বাই √ কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। 4² যোগ -2² যোগ 2², 16, 4 × 20, 4 × 24। তাহলে এটা হচ্ছে, এটা ক্যালকুলেশনটা বুঝাই দেয়, প্লাস মাইনাস 4i - 2j + 2k ডিভাইডেড বাই √ 24। এটাকে লিখতে পারবো √ 4 × 6, তাকে লিখতে পারবো প্লাস মাইনাস 4i মাথায় আয়ের মাথায় হ্যাট চিহ্নটা না দিলে এটা ভেক্টর না, সুতরাং এটা দিতে হবে। 4i - 2j + 2k, 4কে রুট করলে হয় 2 আর √6 এর মতোই থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হবে প্লাস মাইনাস 2 দিয়ে ভাগ দাও 2i - j + k ডিভাইডেড বাই √6। অর্থাৎ এটাই হচ্ছে এমন একটা একক ভেক্টর যা এ এবং বি এর সাথে একই সমতলে আছে এবং এর ওপর লম্ব। যেহেতু একক ভেক্টর নির্ণয় করতে বলছে তাই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি। একক ভেক্টর নির্ণয় করতে না বললে এই পর্যন্ত আমাদের ম্যাথটা, এটা হয়তো আমাদের সলিউশন। ম্যাথ 6-এ বলছে XY তলের সমান্তরাল এবং 2i + 2j - 3k ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত একটি একক ভেক্টর নির্ণয় করো। বুঝছে এটা কী জিনিস? একটা ভেক্টর দেওয়া আছে, আমাদের ধরলাম আমাদের প্রদত্ত ভেক্টর দেওয়া আছে 2i + 2j - 3k। বলছে XY তলের সমান্তরাল এবং এই ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত একটি ভেক্টর নির্ণয় করো। এটা কেমনে বোঝানো যায়? এত আমাদের যদি 3টা অ্যাক্সিস ব্যবস্থা হয়, এটা যদি স্থানাঙ্ক ব্যবস্থা হয়, এইখানে 2i + 2j - 3k এর অর্থ হলো 2 ঘর বরাবর x অক্ষ বরাবর 2 ঘর গেলাম, y অক্ষ বরাবর 2 ঘর গেলাম, আর z অক্ষ বরাবর -3 ঘর যাইতে হবে নিচের দিকে, কারণ z অক্ষের ধনাত্মক দিকে এই দিকে। তার মানে এরকম একটা ভেক্টর বলছে এই ভেক্টরের XY তলে অবস্থিত এবং এই ভেক্টরের সাথে লম্ব। এই যে XY তল কিন্তু এটা x অক্ষ আর y অক্ষ নিয়ে যে তল, এটা হচ্ছে XY তল। এই ভেক্টরের সমতলে থাকবে এবং এর উপর লম্ব। তার মানে সেই ভেক্টরটা কেমন হতে পারে? এইরকম একটা ভেক্টর যা XY তলের সমতলে থাকবে এবং এর উপর লম্ব। এইরকম একটা ভেক্টর। দেখো এই দুইটা সাদার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে। তো এটা আমাদের চাইছে এখানে, সেটা আমরা কিভাবে করব? XY তলের যে কোনো ভেক্টরকে আমরা সাধারণভাবে লিখতে পারি A = AI + BJ। যেহেতু XY তলে ভেক্টর, সুতরাং I এর সাথে কোনো একটা সহগ থাকবে, J এর সাথে কোনো একটা সহগ থাকবে, K এর কোনো সহগ এখানে থাকা যাবে না। যে তলের সমান্তরাল যে তলের সাথে আছে ভেক্টরটা, সেই তল, যেমন এখানে XY তল আছে, সুতরাং X অক্ষ বরাবর একক ভেক্টর I, Y অক্ষ বরাবর একক ভেক্টর J, এই দুটো একক ভেক্টরের মাধ্যমে আমাদের ভেক্টরটা হবে। যে কোনো YZ সমতলে যে কোনো ভেক্টরকে লিখতে পারবে AJ + BK, সামথিং একটা কনস্ট্যান্ট ইন্টু J প্লাস সামথিং একটা কনস্ট্যান্ট ইন্টু B। এখন আমরা আমাদের প্রবলেমে যাই। আমাদের প্রবলেম বলছে XY তলের সমান্তরাল এবং এই ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত, তাহলে এমন একটা একক ভেক্টর নির্ণয় করো। XY তলের সমান্তরাল ভেক্টরটা ধরে নিছি, কিন্তু এটা আমাদের অ্যান্সার হবে না। AB এর মান বের করে লাভ নাই, কারণ আমাদের চাইছে একক ভেক্টর। এক্ষেত্রে এই ভেক্টরটা এই ভেক্টরের উপর লম্ব,
তাইলে আমাদের এই ভেক্টরের নাম যদি আমরা দিলাম একটা বি ভেক্টর দিলাম, তাহলে যেহেতু লম্ব দুইটা ভেক্টর এ ডট বি ইকুয়াল টু 0 হবে। অতএব টোয়াইস এ প্লাস টোয়াইস বি ইকুয়াল টু 0, বা এ প্লাস বি ইকুয়াল টু 0, যেহেতু 2 নট ইকুয়াল টু 0, অতএব এ ইকুয়াল টু মাইনাস বি। এখন আমাদের বলছে এ ইকুয়াল টু যদি মাইনাস বি হয় তবেই এটা হবে হচ্ছে বি ভেক্টরের এ ভেক্টরের লম্ব হবে। কিন্তু আমাদের এ ভেক্টরটা চাইনি, আমাদের চাইছে একক ভেক্টর, xy সমতলে একক ভেক্টর। তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাইলে এবং এর সাথে লম্ব দুইটা ভেক্টর থাকতে পারে, এই জন্য প্লাস মাইনাস এআই প্লাস বিজে বাই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব √a² প্লাস b²। এখন প্লাস মাইনাস এ সমান আমরা জানি মাইনাস বি, বা এখান থেকে লেখা যায় বি ইকুয়াল টু মাইনাস এ, এআই মাইনাস এ জে ডিভাইডেড বাই √a² যোগ মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস এআই মাইনাস এ জে, এখানে √a² প্লাস √2a² আসবে, সেটাকে ভাগ করলে পাবো √2a² ইকুয়াল টু √2a, √2a² ইকুয়াল টু √2 ইন্টু √a² ইকুয়াল টু √2a। এ কাটা গেলে হয় প্লাস মাইনাস আই মাইনাস জে ডিভাইডেড বাই √2। দেখো এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ভেক্টরের ওপর লম্ব একটা একক ভেক্টর। ক্রস গুণফল দুইটা ভেক্টর এ এবং বি এর ক্রস গুণফল হবে, টপিকটার নাম গুণফল হওয়া উচিত না, ক্রস গুণন, ডট গুণ। এ ক্রস বি হবে এ এর মান বি এর মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, তার মধ্যবর্তী কোণ থিটা হলে তার সাইন থিটা ইন্টু একটা একক ভেক্টর। অর্থাৎ আমরা এ ডট বি করে পাচ্ছিলাম এ বি কস থিটা, যেটা ছিল একটা স্কেলার রাশি, কিন্তু এই ক্ষেত্রে এ ক্রস বি এ বি সাইন থিটা ইন্টু ইটা, এটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা ভেক্টর রাশি। এ ক্রস বিটা অবশ্যই একটা ভেক্টর, যার এ বি সাইন থিটা হচ্ছে এর মান এবং এর দিক হচ্ছে এ আর বি এর সমতলে লম্ব দিক। এখন সমতলের লম্ব দিক হইতে পারে দুইটা, যদি এ আর বি দুইটা ভেক্টর ধরি তাহলে লম্ব দিক একটা এটা হয় একটা এটা হয়। এ ক্রস বি এর দিক কোনটা? এই ক্ষেত্রে ডানহাতির নিয়ম, ডানহাতি স্ক্রু নিয়ম আছে, আমরা ডানহাতি নিয়মটা দেখতেছি। ডানহাতি নিয়মে আমরা জানি এ আর বি এর সমতলে হাত রাখবো, রেখে এ ক্রস বি, তাহলে এ থেকে বি এর দিকে ঘুরাবো ক্ষুদ্রতর কোণে। এ থেকে এ ও বি এর সমতলে হাত রেখে এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরাইলে বুড়ো আঙ্গুলটা যেই দিকে যায় সেটা হচ্ছে আমাদের ক্রস গুণফলের দিক। তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ ক্রস বি হবে এটা। আর যদি বি ক্রস এ নাও, এটা বি এটা এ, বি থেকে এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরাবো, নট এইভাবে ঘুরাবো, ক্ষুদ্রতর কোণে ঘুরাবো, বুড়ো আঙ্গুলটা নিচের দিকে, বি ক্রস এর দিক নিচের দিকে। তার মানে এখান থেকে আরও একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে এ ক্রস বি এর দিক আর বি ক্রস এর দিক পরস্পর বিপরীত দিকে, তাই এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। এই দিক নির্ণয় সম্পর্কিত যাবতীয় কথাবার্তা ক্লাসে শিখছো, বইও আছে, কথা না বলি। এখন এটার মান নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। এ ক্রস বি এর মান এ বি সাইন থিটা। দেখো এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এ ভেক্টর বি ভেক্টর এ বি সাইন থিটা। তুমি এটা এদিক বরাবর একটা লম্ব টানো, এটা যদি থিটা হয়, এটা cos 90 মাইনাস থিটা, এইটা 90 মাইনাস থিটা। এখন এইটুকুকে আমরা যদি নাম দিই এক্স, তাইলে এটা যদি একটা ত্রিভুজ কমপ্লিট করি, লিখতে পারবো cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আমাদের এ আর বি দুইটা ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ থিটা, এখান থেকে এর উপর লম্ব বরাবর একটা রেখা টানছি এবং এটা যোগ করে দিয়ে একটা ত্রিভুজ বানাইছি, এইটুকুর নাম দিছি আমরা এক্স। তাহলে দেখো cos 90 মাইনাস থিটা এই কোণের কোসাইন ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এক্স বাই অতিভুজটা কিন্তু বি,
আমরা মান বিবেচনা করতেছি। অতএব এক্স ইকুয়াল টু বি কজ 90 মাইনাস থিটা ইকুয়াল টু বি সাইন থিটা। তার মানে বি সাইন থিটা হচ্ছে এ এর লম্ব বরাবর বি এর উপাংশ, অর্থাৎ এখানে মড এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ইন্টু বি সাইন থিটা। এটাকে লেখা যায় এ ইন্টু এ এর লম্ব দিকে বি এর মান, সরি এ এর লম্ব দিকে বি এর উপাংশের মান বা অভিক্ষেপ। এ এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ। ঠিক একইভাবে আমরা বলতে পারবো, অন্য রকমভাবে যদি আমরা চিত্র আঁকাই তাহলে আমরা দেখতে পারবো এ ক্রস বি এর মান, মড দেওয়ার অর্থ হচ্ছে মান, এ বি সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারবো বি ইন্টু এ সাইন থিটা। এর অর্থ হচ্ছে বি গুণ বি এর লম্ব দিকে এর অভিক্ষেপ। আচ্ছা, এইখানে দেখো, এখানে আমরা বের করছি মড এ ক্রস বি ইকুয়াল টু, অর্থাৎ এ ক্রস বি এর মান এ ইন্টু এ এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ, আর অন্যভাবে বলা যায় বি ইন্টু বি এর লম্ব দিকে এর অভিক্ষেপ। চিত্র থেকে বোঝা যাচ্ছে এ ইন্টু এ এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ। এই লম্ব আর এ ক্রস বি এর দিক সেটাও কিন্তু লম্ব, এ ক্রস বি এর সাথে দুই লম্ব এক না, এটা এদের সমতলে লম্ব। এ আর বি, এই বি সাইন থিটা হচ্ছে এই একই সমতলে আছে, আর এ ক্রস বি কিন্তু এটা যদি বোর্ডের তল হয় তাহলে এই লম্ব আমাদের দিকে, আর বি ক্রসে বোর্ডের ভেতরের দিকে। সুতরাং এই যে লম্ব দিকে বলতে বলছে একই সমতলের লম্ব, কিছু প্রবলেম আছে, কনফিউশনে পড়তে পারে, তাই আর কি বলা। আচ্ছা, এখন দুইটা ভেক্টরের দিক যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, যেমন এ আর বি দুইটা ভেক্টর, তখন এ ক্রস বি কী হবে? এ বি সাইন থিটা ইন্টু এন, সরি ইটা একক ভেক্টর। এই থিটার মান 0 বা দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে হইলে, থিটা 0 বা 180 ডিগ্রি হইলে, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে এ ক্রস বি আসবে 0, একটা শূন্য ভেক্টর আসবে, শূন্য মানের একটা ভেক্টর আসবে, এ ক্রস বি হবে 0 ভেক্টর। এটা কিন্তু আসলেও বোঝা যায়, আমাদের সংজ্ঞা থেকেই বোঝা যায় যে আমরা কি বলছি, এ ক্রস বি এর মান কী হবে? এ ইন্টু এ এর লম্ব দিকে বি এর উপাংশ। দেখো, এটার যদি নাম দেই এ, এটার নাম যদি দেই বি, এ এর লম্ব দিকে বি এর উপাংশ, বিও তো এর দিকে আছে, লম্ব দিকে কোনো উপাংশ আছে? 90 ডিগ্রি কোনো উপাংশ থাকে না। সুতরাং এ ইন্টু এর লম্ব দিকে বি এর উপাংশ, এ ঠিক আছে কিন্তু বি এর লম্ব দিকে উপাংশ 0, সুতরাং ভেক্টরটার মান 0। আর আমরা বলছি ভেক্টরের ক্ষেত্রে মান অথবা দিক কোনো একটা 0 হলেই ভেক্টরটা 0, যেহেতু মান 0 সেক্ষেত্রে এখান থেকেও বলা যাচ্ছে যে আমাদের ভেক্টরটা শূন্যই হবে, অর্থাৎ এ ক্রস বি তখনই শূন্য হবে যখন থিটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। এখন এ ক্রস বি এর বা ক্রস গুণফলের অ্যাপ্লিকেশন আছে ক্ষেত্রফল নির্ণয়ে। তোমাকে বলা থাকবে এ আর বি কোনো সামান্তরিকের তো সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কত? এ আর বি দুইটা ভেক্টর কোনো সামান্তরিকের দুইটি বাহু বরাবর গিয়ার হতে হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? দেখো, আচ্ছা খুব ভালো হলো না, এ আর এটা বি ভেক্টর, বি ভেক্টর কোনো সামান্তরিকের বাহু বরাবর সন্নিহিত বাহু দুইটা বরাবর গিয়ার হতে হলে ক্ষেত্রফল কত? দেখো, মড এ ক্রস বি, এটা কি? এ বি সাইন থিটা, এ ক্রস বি এর মান আমরা এখান থেকে একটা লম্ব টানলাম, এই লম্বের দৈর্ঘ্য দিলাম এক্স, এদের মধ্যবর্তী কোণ থিটা, তাইলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ থেকে পাই এক্স বাই বি, অতএব এক্স ইকুয়াল টু বি সাইন থিটা। এই এক্সটা কিন্তু এখানে উচ্চতা আর এ কিন্তু ভূমি, তার মানে দেখো এ ভূমি গুণ বি সাইন থিটা হচ্ছে উচ্চতা, অর্থাৎ এ বি সাইন থিটা হচ্ছে এটার ক্ষেত্রফল, কারণ আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা। এই যে এ হচ্ছে ভূমি, বি সাইন থিটা হচ্ছে উচ্চতা, সুতরাং মড এ ক্রস বি এর মানটাই হবে হচ্ছে আমাদের
এই সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ এ আর বি দুইটা ভেক্টর যদি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়ারত হয়, তাহলে সামান্তরিকটার ক্ষেত্রফল হবে এ বি সাইন থিটা, অর্থাৎ সেই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। কিন্তু এ বি যদি কোনো সামান্তরিকের না একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে কী হবে দেখো, সামান্তরিক ছিল তাকে যদি অর্ধেক করো তবে তো ক্ষেত্রফল পাবা, তাই না? তাহলে এটা যদি সামান্তরিকের ক্ষেত্রে হয়, সামান্তরিক এ বি যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, ক্ষেত্রফল হবে মড এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। কিন্তু যদি যেটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে তখন কি হবে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এ কিন্তু ভূমি আছে, বি সাইন থিটা কিন্তু উচ্চতায় আছে। আগে পুরো সামান্তরিক নির্দেশ করলে মড এ ক্রস বি পুরোটাই লিখতে পারতাম, কিন্তু এখন পুরোটা লিখতে পারবো না। হাফ এ বি সাইন থিটা, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল, এ হচ্ছে ভূমি, বি সাইন থিটা উচ্চতা, আর হাফ হচ্ছে সূত্রের হাফ, সেহেতু এখান থেকে বলা যায় হাফ মড এ ক্রস বি। অর্থাৎ এ বি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর হলে, এ বি দ্বারা কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে মড এ বি সাইন থিটা হবে ক্ষেত্রফল। একে অর্ধেক করলেই তো কী হলো, এটা যদি ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করতে ভেক্টর দুইটা, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল, এই জন্য এটার সামনে হাফ বসাই দিছি। এখন আসো, যদি এ আর বি ভেক্টর দুইটা কোনো সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে, তখন ক্ষেত্রফলটা কী হবে? কোনো সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করলে, এতে এটা এ ভেক্টর বি ভেক্টর, সরি একটু ভুল করছি, কোনো সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করলে, ধরে নিলাম এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। আমরা বাহুর সাথে সম্পর্ক জানি যে কোনো সামান্তরিকের বাহু যদি হয় এ আর বি, তাহলে মড এ ক্রস বি। তাহলে আমরা ধরে নেই এই বাহুটা পি, এই বাহুটা কিউ, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে মড পি ক্রস কিউ। কিন্তু আমাদের দেওয়া আছে কর্ণ এ আর বি, এই পি আর কিউকে যদি এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে আমরা এ আর বি এর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বের করতে পারবো। তাহলে চলো আমরা পি ক্রস কিউ হিসাব করি। আমি ক্লাসের শুরুতে বলছি যে একটা কর্ণ যদি নির্দেশ করে পি আর কিউ এর লব্ধি, অপরটা নির্দেশ করবে বিয়োগফল। তাহলে তুমি দেখো, আমরা ধরি পি প্লাস কিউ ইকুয়াল টু এ, দেখো পি আর কিউ এর লব্ধি এ, এবং বি কি জিনিস, মাইনাস পি প্লাস কিউ, কিউ মাইনাস পি। পি যদি হয় এইটা, মাইনাস পি এইটা, প্লাস কিউ, অর্থাৎ কিউ মাইনাস পি হচ্ছে এই ভেক্টরটা বি। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। 1 যোগ 2 করে পাই পি পি কেটে যাবে, 2 কিউ ইকুয়াল টু এ প্লাস বি, অতএব কিউ ইকুয়াল টু হাফ এ প্লাস বি। একইভাবে 1 থেকে যদি 2 বাদ দাও, 1 মাইনাস 2 করে পাই কিউ থেকে কিউ বাদ যাবে, পি আর একটা পি এর সাথে যোগ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাই 2p সমান হবে এ মাইনাস বি। অতএব পি পাবা হাফ এ মাইনাস বি। এখন আমাদের ক্ষেত্রফল মডুলাস পি ক্রস কিউ, পি আর কিউকে এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে পারছি। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু মডুলাস পি ক্রস কিউ, যেহেতু পি আর কিউকে আমরা বাহু ধরে নিছি। পি সমান হাফ এ প্লাস বি, মডুলাস হাফ এ প্লাস বি ক্রস হাফ এ মাইনাস বি। হাফ হাফ গুণ গেলে 1/4 হয়, মড
এ প্লাস বি ক্রস এ মাইনাস বি, এটাকে লিখতে পারবো 1/4 এ ক্রস এ যোগ বি ক্রস এ যোগ এ ক্রস মাইনাস বি যোগ বি ক্রস মাইনাস বি মোট। এখন এ ক্রস এ আর এর মধ্যবর্তী কোণ 0, সুতরাং এই টার্মটা 0 চলে আসবে, এটা বাদ। বি ক্রস মাইনাস বি আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এই দুইটার মান ইন্টু সাইন 180 ডিগ্রি, এটাও 0 আসবে। তাহলে যেটা আসলো 1/4 বি ক্রস এ যোগ, এটাকে আমরা লিখতে পারি মাইনাস এ ক্রস বি, মাইনাসটা সামনে নিলাম, এটাকে আমরা লিখতে পারবো 1/4 বি ক্রস এ যোগ মাইনাস এ ক্রস বিকে লেখা যায় বি ক্রস এ, ইকুয়াল টু লিখতে পারবো 1/4 মডুলাস 2 বি ক্রস এ, 1/4 2 দিয়ে ভাগ গেলে হবে হাফ, তাইলে হাফ মডুলাস বি ক্রস এ, আর বি ক্রস এর মডুলাস যা এ ক্রস বি এর মডুলাসও তাই এটাকে লিখতে পারি হাফ এ ক্রস বি। কখনোই এ ক্রস বি এবং বি ক্রস এর সমান নয়, কিন্তু এ ক্রস বি এবং বি ক্রস এর মডুলাস সমান। তার মানে এ আর বি যদি দুইটা কোনো সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে, এ আর বি দুইটা ভেক্টর, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ মড এ ক্রস বি। সেই সামান্তরিকের ক্ষেত্রফল হাফ মড এ ক্রস বি, যখন এ আর বি দুইটা কর্ণ। ক্রস গুণ থেকে একটা ম্যাথ 07 7 নম্বর ম্যাথ বলছে টুয়াইস আই মাইনাস থ্রাইস জে প্লাস 5k এবং মাইনাস 6i প্লাস 9j প্লাস mk ভেক্টরদ্বয় সমান্তরাল হইলে m ইকুয়াল টু হোয়াট। আমরা জানি দুইটা ভেক্টর সমান্তরাল হইলে তাদের ক্রস গুণফল হবে 0, সুতরাং a ক্রস b ইকুয়াল টু 0, এটা আমরা করতে পারি a ক্রস b ইকুয়াল টু 0, বা আমরা তারপরে a ক্রস b লিখবো i j k 2 - 3 5 - 6 9 m, তারপর নির্ণয় একটা সলভ করে বের করবো, যেটা বইয়ে দেওয়া আছে। আমরা ওইটা দেখবো না, আমরা দেখবো এটা MCQ হিসেবে আসে, তখন কি মেনে চলে। যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয় তাহলে i এর শক দুইটার অনুপাত, j এর শক দুইটার অনুপাত, k এর শক দুইটার অনুপাত সমান হবে, অর্থাৎ 2/-6 ইকুয়াল টু -3/9 ইকুয়াল টু 5/m, এটা হতে হবে। দেখো 2 আর -6 এর অনুপাত -1/3, -3 আর 9 এর অনুপাত -1/3, তার মানে 5/m ও তাই হবে। আমরা যে কোনো একটা থেকে ক্যালকুলেশন করি, 5/m ইকুয়াল টু 2/-6, অতএব mটা এই পাশে পার করলে m ইকুয়াল টু -5 × 6/2 -15। হ্যাঁ, m এর মান 15 হলেই এই দুইটা ভেক্টর সমান্তরাল। কিন্তু তোমাকে যদি দেওয়া থাকতো এইভাবে, এটা আমাদের অ্যান্সার m ইকুয়াল টু -15। যদি দেওয়া থাকে এইভাবে টুয়াইস i মাইনাস 4j প্লাস 6k 7k এবং 6i প্লাস 8j মাইনাস mk, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে m এর মান কত। এখানে দেখতে হবে সমান্তরাল হইতে হলে প্রথমে এই দুইটার অনুপাত সমান হইতে হবে। 2/6 ইকুয়াল টু 1/3, বাট -4/8 ইকুয়াল টু -1/2। এই দুটো অনুপাত কি সমান? এই দুটো অনুপাত সমান না, তাই এই দুটো ভেক্টর কোনো দিনই সমান্তরাল হওয়া সম্ভব নয়। বা তিনটা ভেক্টর একই সমতলে কি না সেটা। তিনটা ভেক্টর আমরা বোর্ডের সমতলে তিনটা ভেক্টর আঁকাই নিই, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর।
আঁকাইলাম, এটা যে লম্ব দেখে লম্ব হতে হবে তা না, এইদিকেও থাকতে পারতো। এরা কিন্তু একটা সমতলে আছে। তো তিনটা ভেক্টর যদি সমতলে থাকে, তুমি যদি দুইটা ভেক্টরের ক্রস গুণ করো, এ ক্রস বি, আমরা ধরে নিছি সমতলে আছে, তাহলে এ ক্রস বি এর দিকটা কোন দিকে হবে? আমাদের এই দিকে, যা সি এর সাথে লম্ব। এরা যদি একই সমতলে থাকে, তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণফল, সেই ক্রস গুণফলে যে ভেক্টরটা পাবো তার দিক হবে সমতলের সাথে লম্ব। ফলে তার সাথে যদি আমরা সি এর ডট করি, সমতলের সাথে লম্ব, তার মানে কি সেটা সি এর সাথে লম্ব, তার সাথে যদি সি এর ডট করি, তাহলে এ ক্রস বি আর সি এই দুটার মধ্যবর্তী কোণ, দেখো এ ক্রস বি এই দিকে, এ ক্রস বি এই দিকে, আর সি বোর্ডের তলে আছে, তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে এই ভ্যালুটা আসবে, এ ক্রস বি এর মান কিছু একটা হবে, সি এর মান কিছু একটা হবে, কিন্তু কজ 90 ডিগ্রি, 0 হয়ে যাবে। সুতরাং তিনটা ভেক্টর এক সমতলে থাকলে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণের সাথে অপর ভেক্টরের ডট গুণফলের অ্যান্সারটা হবে 0। এটা তিনটা ভেক্টর এক সমতলে থাকার শর্ত, যে দুইটা ডট গুণের সাথে দুইটার ক্রস গুণের সাথে অপরটার ডট গুণ হবে 0। এখন আসো আমাদের ভেক্টরের কিছু অ্যাপ্লিকেশন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, নদী নৌকা এবং বৃষ্টি সংক্রান্ত। চলো প্রথমে দেখি নদী নৌকার প্রবলেম। নদী নৌকা, এখানে আমাদের একটা প্রবলেমের মাধ্যমে আমরা বুঝি। আচ্ছা, তার আগে দেখি আমাদের বইয়ে যে নদীগুলো আঁকানো থাকে এইভাবে, এটা হয় আমাদের নদী, স্রোত যায় নদীর দৈর্ঘ্য বরাবর,